হ্যালো, সবাইকে ঈদের সময় ভালোবাসার শুভেচ্ছা। গত বছরে হয়তো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের দিকে আমার এক ছোটবেলার বন্ধুর কাছে একটা রিকোয়েস্ট পেয়েছিলাম। তিনি একটা এনজিও চালান, তার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। তো তার একটা রিকোয়েস্ট ছিল যে ইগো জিনিসটার উপরে যদি ছোট করে কোনো ডিটেল তৈরি করা যায়, সেরকম যতটুকু আমার জ্ঞানগম্ভীর এবং তার বাইরে যেটুকু পড়াশুনো সেটুকুর মধ্যে দিয়ে আমি মানে এটা এত বড় একটা সাবজেক্ট এবং এত রকমের অভিমুখ যে খুব ছোট করে কিছু করতে গেলে সেটা যদি কোনো কারণে অসম্পূর্ণ থেকে যায়, সেই ভয়ে এতদিন ধরে ট্রাই করছিলাম। যাকে মোটামুটি একটা জিনিস দাঁড় করানো গেছে। তো সেই ইগোইস্টিক আলোচনাটা দিকে আমরা ধীরে ধীরে সবাই এগোই। অ্যাকচুয়ালি ইগো, এই 3 অক্ষরের শব্দটা আমরা সবাই বহু বহু অর্থে, বহু সময় এবং খুব স্বতঃস্ফূর্তভাবে অনেক সময় হয়তো অর্থ না বুঝেই ব্যবহার করে ফেলি। ইগো কথাটার আক্ষরিক অর্থ ঠিকঠাক যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে অহংবোধ বা অহংকার। যাই হোক, মানে যেটা কোনো একটা তুলনামূলক আলোচনা থেকে তৈরি হয়, তার বাইরে এটা তৈরি হয় না। আমরা অনেক সময় কনফিডেন্সের সঙ্গে গুলিয়ে ফেলি এবং কেউ খুব কনফিডেন্ট কোনো স্টেপ নিচ্ছে বা কনফিডেন্ট কোনো কথাবার্তা বলছে, অনেক সময় আমরা সেটাকেও ইগোর সঙ্গে গুলিয়ে ফেলি। কিন্তু মানে আমি ফ্রয়েডীয় তত্ত্ব বা ওই মনস্তত্ত্বের ডিটেলে আলোচনা করতে গেলে হয়তো অনেকের কাছ থেকে বিরক্তির শিকারও হতে পারি, কারণ সেটাও এতটাই বড় এবং এতটাই ভাস্ট যে খুব ছোট এবং সহজ ভাষায় যদি বলতে হয় তাহলে ইগো হচ্ছে একটা আমাদের সচেতন ভাবনা, এটা আমাদের একটা কনসাস থট। ইগো কখনো সাবকনসাসে কাজ করে না, আমাদের অটোমেটিক রিফ্লেক্সে ইগো কাজ করে না। ইগো ইজ আ প্র্যাকটিস থট, যেটা আমরা বহুদিন ধরে অভ্যেস করে আসছি এবং সেটা খুব সচেতনভাবে। এই সচেতন ভাবনাটা কীরকম, এটার মধ্যে মানে আমি যদি ফ্রয়েডের রেফারেন্সটা দিয়ে বলি, তিনি ভেবেছিলেন বা তিনি যেভাবে এটা দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিটি, প্রত্যেকটা মানুষ যারা ভাবনা চিন্তা করে এবং সেটা এক্সপ্রেস করতে পারে, তারা তাদের নিজেদের কাছে একটা করে আইডি। আজকের দিনে এই অনলাইন এডুকেশন বা এত রকম সোশ্যাল মিডিয়ার রমরমার দৌলতে আইডি কথাটার সঙ্গে সবাই পরিচিত। আইডেন্টিটিরই ছোট ফর্ম ওটা। মানে যে আইডিটাকে উনি একটা সময় সুপার ইগোর সঙ্গে ম্যাচ করিয়েছেন, এবং ইগো জিনিসটা হচ্ছে সুপার ইগো এবং রিয়ালিটি, বাস্তব, এই দুটোর মাঝে সমন্বয়কারী যে আমাদের চেতনা শক্তি বা বুদ্ধিমত্তার প্রকাশ বা ভাবনা চিন্তার পদ্ধতি, সেটাই হচ্ছে ইগো। তো এখানে কিছু ছোট কনফিউশনের ব্যাপার আছে, যেটা প্রথমেই বলছিলাম যে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে কোনটা ওভার কনফিডেন্স, কোনটা কনফিডেন্স আর কোনটা ইগো। অনেক সেলফ কনফিডেন্ট মানুষকে আমরা অনেক সময় ইগোইস্টিক বলে ফেলি, হয়তো ইনডেপথ জিনিসটা না ভেবেই। এরকম গোটা 6 সিমটম, গোটা 6 ক্যাটেগরি আমি বের করতে পেরেছি। যেটা প্রথমটা হচ্ছে যে তারা লিসনার, তারা কিন্তু শোনেন, তাদেরকে কিছু বললে তারা সেটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, এরকম একটা ভাব করেই শোনেন, এবং অনেক ক্ষেত্রে গুরুত্ব দিয়েও শোনেন, কিন্তু ফলো করেন না কিছুই। যে অ্যাডভাইসটা তারা নিলেন, শুনলেন, বুঝলেন, সবই করলেন, কিন্তু সেটা ফলো করেন না। এটা কনফিডেন্স থেকে আসে না, এটা আসে সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে। মানে ইগো ইজ অল্টার ফর্ম অফ সুপিরিয়রিটি কমপ্লেক্স অর ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এনি সর্ট অফ কমপ্লেক্স। যে ভাবনাটা আমাদের অন্য 5টা মানুষের থেকে নিজেকে আলাদা করে ভাবতে শেখায়, যে আমি ওদের থেকে আলাদা, আমি ওদের থেকে ভালো বা খারাপ যে কোনোটা হতে পারি, কিন্তু আমি ওদের থেকে আলাদা। দ্যাট ইজ কমপ্লেক্স। তো সেখানে এইরকম একটা মানসিকতা তৈরি হয় যেখানে তাকে কোনো কিছু বললে, সেটা উপদেশমূলক হোক, সেটা কোনো এক্সট্রা ইনফরমেশন তার তথ্যের সঙ্গে যোগ করা হোক, তিনি সেটা শোনেন কিন্তু কাজে লাগান না ব্যবহারিক জীবনে। দ্বিতীয়টা হচ্ছে যে অনেকের মধ্যে আমাদের এটা কাজ করে যে আমরা অল স্কোয়ার ভাবি, নিজেকে ভাবতে ভালোবাসি যে আমরা সব পারি। অ্যাকচুয়ালি আমাদের
মানে পারি এই ব্যাপারটার এবিলিটির লিমিটেশনটাও মারাত্মক। কারণ আমরা একসঙ্গে সব কিছুতে কখনোই পারদর্শী হতে পারি না। মানে আমি যদি আজকে প্রয়াত মারাদোনার কাছ থেকে খুব ভালো গিটার বাজানো আশা করতাম, তিনি টাইম পাসের জন্য হয়তো বাজাতেন, কিন্তু সেটা যদি একটা মানে সে প্রশংসনীয় লেভেলে আশা করতাম, সেটা ভারী অন্যায় হতো। বা মাইকেল অ্যাঞ্জেলোর কাছ থেকে আমরা যদি মারাদোনার মতো ফুটবলের জাদু আশা করতাম, আমরা যদি লিওনেল মেসির কাছ থেকে কি বলবো মাইকেল জ্যাকসনের পারফরমেন্স আশা করি, বা আমরা যদি সচিন তেন্ডুলকরের কাছ থেকে এটা আশা করি যে তিনি খুব ভালো আবৃত্তি করবেন এবং সেটা জগৎ বিখ্যাত হবে, এটা কোনোদিন হতে পারে না। কারণ এই জেনিয়াসরা নিজেরা জানেন যে তারা কোন জিনিসটায় পারদর্শী এবং কোন জিনিসটার সক্ষমতার শীর্ষে অবধি তারা আছেন, যে কারণে তার বাইরে তাদের ওই বহিরঙ্গের প্রদর্শনী ব্যাপারটা নেই, আত্মপ্রচারের ব্যাপারটা নেই। আমরা যারা গোড়া লোক, সাধারণ মানুষ, সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে একটা কিছু বানিয়ে জীবনটাকে বাঁচি, তাদের অনেকের মধ্যে এই ধারণাটা অনেক সময় প্রতিভাত হয় যে আমরা বোধহয় কি বলবো অল স্কোয়ার। বেসিক্যালি এই ধারণাটা যাদের মধ্যে আছে তাদের একটা ইগোইস্টিক থট প্রসেস থাকে, সেখান থেকেই ধারণাটা জন্মায়। কনফিডেন্স, ওই জন্য যারা গুরু শিক্ষক তারা বলেন কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা কখনোই ভালো না। মানে আমি সাঁতার জানি, এটা আমার কনফিডেন্স যে আমি জলে নামলে ডুববো না, কিন্তু বর্ষার খরস্রোতা নদী, জোয়ারের সময় প্রচণ্ড জলের টান, কেউ একজন জলের মধ্যে পড়ে গেছে, তাকে বাঁচানোর জন্য আমি কোনো লাইফ সাপোর্ট না নিয়ে দড়াম করে জলে লাফ দিয়ে পড়লাম, দ্যাট ইজ ওভার কনফিডেন্স। আর আমি কিন্তু ওই খরস্রোতা নদীতে কখনো সাঁতার কাটা অভ্যেসই করিনি। আমার সাঁতার কাটার দৌড়টা সুইমিং পুল অব্দি, যেটা স্থির জল। তা আমি জানি না সেখানে স্রোতের অভিমুখটা কি করে আটকাতে হয়, স্রোতের বিপরীতে কতটা শক্তি খরচ হয়, কতটা দম লাগে, বা কোথায় ঘূর্ণি আছে, আমি কিছু জানি না, তবুও লাভ দিয়ে দিলাম। দিস ইজ ওভার কনফিডেন্স। 3 নম্বর হচ্ছে মোস্ট কমন, সামনের লোকটিকে বা তার মানে তার সংজ্ঞাতে বা অগোচরে তাকে নিচু দেখানোর চেষ্টা। আর এটা সত্যি হাস্যকর যে এই বিষয়টা এতটাই কমন আমাদের সমাজে যে আমরা লোককে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকেই আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লোককে ছোট দেখিয়ে নিজেকে বড় করতে চাই। মানে সেই দুটো দড়ির গল্প আর কি, যে একটাকে না কেটে ছোট করতে হলে কি বড়, নিজেকে বড় করতে হলে, মানে আর নিজের দড়িটা বড় করতে হলে কি করতে হবে, যে ওই দড়িটাকে ভাঁজ করে দাও। ঠিক সেরকম আমরা ওই অন্যকে ছোট দেখিয়ে নিজেকে বড় করতে চাই, যে আমি আমার জায়গা থেকে কতটা উঠেছি, আমার গতকালের আমি বা গত পরশুর আমিটা আজকে কতটা উত্তরণ ঘটেছে তার, সেটাই ভাবি না। আমরা ভাবি আমি অমুকের চেয়ে উঁচুতে আছি, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে সুন্দর, আমি অমুকের চেয়ে বড় লোক, আমি অমুকের চেয়ে অমুক জিনিসে পারদর্শী। হয়তো ততটা নই, এটা আমার নিজস্ব একটা অভিমত যে আমি অমুকের থেকে অমুক ব্যাপারে পারদর্শী। সেটা বিচার কোনোদিনই চুলচেরাভাবে হয়নি, বা তৃতীয় কোনো পক্ষ বিচার করেননি। আমার বিচারটা তো পক্ষপাত দুষ্ট, কিন্তু আমি তাও নিজেকে ভালো বলার তাগিদে, নিজেকে উন্নততর বলার তাগিদে আরেকজনকে ছোট দেখাতে খুব ভালোবাসছি। দিস ইজ ইগো। তারপরে আরও একটা কমন, যেটা হচ্ছে যে কোনো একটা কাজ, কোনো একটা সিদ্ধান্ত, কোনো একটা কি বলবো পরিকল্পনা ভুল দিকে এগোচ্ছে, এটা আমরা জানছি, বুঝতে পারছি, আমাদেরকে লোকে ধরিয়ে দিচ্ছে যে দিস আর গোয়িং টু বি আ রং, অর দিস ইজ গোয়িং টু আ রং ডিরেকশন, অর হোয়াট এভার ইউ আর থিঙ্কিং ইটস টোটালি আ ফলসহুড। আমরা কিন্তু সমস্ত কিছু ধরার পরেও কোথাও ভাবছি যে এটা তো আমার ভাবনা, আমি আমার মতো ভাববো, আমি ওর কারেকশনটা, ওর রেকটিফিকেশনটা, ওর এডিটিংটা আমি কেন নিতে যাবো? আমি কি হচ্ছে বোকা নাকি? যখন থেকে আমি এই ভাবনাটা মনের মধ্যে ঢুকিয়ে ফেললাম যে আমি ওর থেকে বোকা নাকি, আমি আস্তে আস্তে ইগোয়েস্টিক হতে শুরু করলাম। এবং এগুলো কোনোটাই হেলদি নয়, কারণ এই আমাদের মানসিকতাকে এত নিচুর দিকে নিয়ে চলে যায়, এটা আমরা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হতে শুরু করি। আমাদের বন্ধু সঙ্গ, আমাদের প্রাইমারি কন্ট্যাক্টস সবাই খুব কি বলবো সচেতনভাবে আমাদেরকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তার কারণই হচ্ছে আমাদের ওই অপরকে নিচু দেখানোর চেষ্টা, বা অন্যের কাছ থেকে কিছু শুনে সেটাকে কাজে না লাগানোর চেষ্টা, বা নিজের ভুল কেউ ধরিয়ে দিলে সেটা ওই চোখ বন্ধ করে থাকা আর কি। মানে আমি নিজে যতক্ষণ ঠেকে না শিখছি, আমি ওটা মানতে রাজি হচ্ছি না। দিস ইজ ইগো।
এবং এই 4-5টা যে মানে ক্যাটাগরি আমি বের করতে পেরেছি, এটার থেকেই ধীরে ধীরে এই যারা ইগোটাকে আরও বাড়িয়ে নিয়ে যান তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় যে তারা আস্তে আস্তে এই ইগোর কারণে একটা একটা করে তাদের সঙ্গগুলোকে বিয়োগ করতে থাকেন, কেটে ফেলতে থাকেন, এবং ধীরে ধীরে তারা সত্যি সত্যি একটা নিজের ওই ইগো হোক, অহংবোধ হোক, তার তৈরি একটা খুব কঠিন আবরণের মধ্যে নিজেকে বেঁধে ফেলেন, যে কারণে এই মানুষগুলোর সঙ্গে বাকি মানুষেরা স্বচ্ছন্দে কথা বলেন না বা তাদের সঙ্গে মেলামেশাটা অত স্বচ্ছন্দ হয় না। এটারও খুব কমন উদাহরণ আমাদের সমাজের মধ্যেই আছে। আমরাই এরকম নাকুচু মানুষকে দূর থেকে দেখিয়ে অন্যকে বলি ওই মানুষটি খুব নাকুচু বা ওই মানুষটি খুব অহংকারী। হয়তো তিনি এটাকে গর্ব হিসেবে অনুভব করেন, কিন্তু কোথাও এটাই তার কাছে আনহেলদি ইগো, যেটা তার সোশ্যাল লাইফটাকে নষ্ট করে দিয়েছে পুরোপুরি। এইগুলো গেল এমন কিছু লক্ষণ বা এমন কিছু কি বলবো দ্বিধার জায়গা, যেটা আমরা অনেক সময় মনে করে থাকি যে এটা আমাদের কনফিডেন্স, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের কনফিডেন্স নয়, এটা পুরোটাই হচ্ছে ওই অহংবোধ। নাও পরের সেগমেন্ট আমি খুব জাস্ট ছোট পয়েন্ট আউট করেছি ব্যাপারগুলো। কারো মানে গ্র্যাজুয়ালি যদি কারো মনে হয় যে কোনো একটা জায়গার একটু বড় ডিসকাশন দরকার, তিনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। তো সেখানে মোটামুটি 11টা লক্ষণ আমি বের করতে পেরেছি, যেখান থেকে বোঝা যায় যে একটা মানুষের মধ্যে হেলদি আর আনহেলদি, তার মধ্যে একটা ইগোর সমস্যা আছে, তার চিন্তা ভাবনাটা ইগোর দ্বারা প্রভাবিত বা অহংবোধ দ্বারা প্রভাবিত। তার মধ্যে প্রথমটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক অ্যাফেকশন। মানে আমি বলছি আমার একটা গাড়ি আছে, আর আরেকজন বলছে আমার একটা ল্যাম্বরগিনি আছে। ডিফারেন্স ইজ দ্যাট, যে আমার গাড়ি আছে মানে আমি আমার বিলঙ্গিংসটা বলছি পারপাস সার্ভ করার জন্য, যে গাড়িটার জন্য আমি আমার ট্রান্সপোর্টেশন একটু সুবিধা হয়। আর ঠিক উল্টো দিকে যিনি বললেন আমার কথাটা শুনে বা আমার কথাটা শোনার পরে যে আমার একটা ল্যাম্বরগিনি আছে, তিনি কিন্তু গাড়ি ব্যাপারটাকে এড়িয়ে গেলেন, গাড়ির প্রয়োজনীয়তাটা এড়িয়ে গেলেন। তিনি জোর দিলেন ওই ব্র্যান্ডটার ওপর, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট ব্র্যান্ড অফ ওয়ার্ল্ড, যে তার কাছে একটা অত দামি জিনিস আছে। হি ইজ আ প্রাউড ওনার অফ দ্যাট কস্টলি ম্যাটেরিয়াল। এই যে আত্মপ্রচার, এটা হচ্ছে অহংকারের একটা কি বলবো অন্য রূপ। এটা আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি, বিশেষ করে ব্র্যান্ড ফ্যাসিনেশন যাদের আছে, যাদের ক্ষেত্রে দেখা যায় কস্টলি আইটেম ব্যবহার করার প্রবণতা আছে। আমি এরকম বহু মানুষকে জানি যারা কস্টলি আইটেম ব্যবহার করেন কিন্তু প্রচার করেন না। আবার এরকমও বহু মানুষকে জানি যারা কস্টলি আইটেম ব্যবহার করেন এবং সেটা লোককে বলতেও খুব ভালোবাসেন। মানে ওই জিভের ডগায় প্রাইস ট্যাগ ঝুলিয়ে ঘোরার মতো, জিভের ডগায় ব্র্যান্ড অ্যাম্বাসেডরের একটা তকমা ঝুলিয়ে ঘোরার মতো। নাম্বার টু হচ্ছে বড্ড তাড়াতাড়ি বিরক্তি বোধ এসে যায়, রিসেন্টমেন্টটা খুব তাড়াতাড়ি আসে। কেন আসে এটা অনেক লম্বা, কিন্তু কি ব্যাপারে আসে? পারিপার্শ্বিকের ওপর বিরক্ত, প্রকৃতির ওপর বিরক্ত, সামনের লোকটার ওপর বিরক্ত, আশেপাশের লোকের, মানে এভরিথিং সিমস লাইক ইমপারফেক্ট টু হিম অর হার। যে একমাত্র তিনি নিজে ছাড়া সমগ্র চরাচর, সমগ্র দুনিয়াটাই ইমপারফেক্ট, বেঠিক, এবং তিনিই একমাত্র সঠিক। মানে আমি বলবান, এটা কনফিডেন্স, আমি সবচেয়ে বলবান, এটা ওভার কনফিডেন্স। সেরকম আমি ঠিক বলছি, এটা যেমন কনফিডেন্স, আমি একমাত্র ঠিক বলছি, এটা ওভার কনফিডেন্স, সুপিরিয়রিটি ইগো, সুপিরিয়রিটি কমপ্লেক্স। কারণ ঠিক ভুলের তো বিচারটা করবে যে তাকে এসে বলতে হবে, আমি আমারটাই ঢাক বাজিয়ে বলে গেলাম, তো এটা অহংবোধ ছাড়া আর কিছু নয়। নাম্বার 3, মানুষকে বাধা দেওয়া ইন দ্য সেন্স যে ধাক্কাধাক্কি করা বা এই টাইপের কিছু নয়। কারোর সঙ্গে কোনো মত বিনিময় হচ্ছে, কারো কাছে কিছু থিওরি এক্সচেঞ্জেস চলছে বা কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে অন্য পক্ষকে একদম বলতে দেন না এই প্রকৃতির মানুষরা। 2-3টে লাইন শোনার পরে তার নিজের বক্তব্যটা শুরু হয়ে যায়। তিনি কিন্তু ওনার বক্তব্যের কনক্লুশন লেভেল অবধি গেলেনই না, যে তিনি কি আদৌ বলতে চাইছেন এবং তার মূল উপজীব্যটা কি, সেটা জানার পর তিনি কাউন্টার করলে বোধহয় আলোচনাটা আরো বেশি মনোগ্রাহী হয়। কিন্তু তিনি সেই সুযোগটা দিতে রাজি নন, তিনি নিজেরটা বলতে ব্যস্ত। নাম্বার 4,
নাম্বার 4 হচ্ছে পরিচয় দেওয়ার সময় নিজের ক্ষমতাটা প্রকাশ করা, শুধু নিজের নয় অন্যের ক্ষমতাটা প্রকাশ করা। মানে আমরা অনেক সময় অনেকের পরিচয় করাই যে ইনি অমুক এবং ইনি অমুক করেন, বা ইনি অমুক জায়গার লোক, বা ইনি অমুক স্থান স্টেটাসের লোক। আমার ব্যক্তিগত জীবনেও এরকম একটা হয়েছিল। যাই হোক, তো আমার সঙ্গেও একজন তার কাকার পরিচয় করিয়েছিলেন এইভাবে। এটা আমার কাকা ইনকাম ট্যাক্স অফিসার, মানে কাকাটা মুখ্য নয়, তিনি ইনকাম ট্যাক্স অফিসার, এটা হচ্ছে মুখ্য। যাই হোক, সেটা বাদ দিন। তারপরেরটা হচ্ছে এক্সট্রা লাউড ভয়েস, টোনাল কোয়ালিটি, আফরান টোনাল কোয়ালিটি খুব লাউড, মানে আপস্টার্ট। তার কারণটা হচ্ছে তার কাছে যুক্তিটা কম, তিনি নিজেও জানেন তার বক্তব্যের মেরিটটা অনেক লো, কিন্তু সেটাকে অন্যের বক্তব্যকে যুক্তি দিয়ে ওভার পাওয়ার করতে পারবেন না, সুতরাং তিনি গলার আওয়াজটাকে ব্যবহার করেন সেখানে। মানে এটা খুব কমন সাইকোলজি, যখন মানুষের কাছে যুক্তি টান পড়ে মানুষ তখন চিৎকার করতে শুরু করে জাস্ট টু উইন দ্য ব্যাটল। মানুষের কাছে যখন যুক্তি কম পড়ে মানুষ তখন অসভ্যতা করতে শুরু করে জাস্ট টু উইন দ্য ব্যাটল। আর এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে জন্ম নেওয়া একটা ইগো, যে আমি তো বোধহয় হেরে যাব, আমাকে আর কেউ সম্মান দেবে না, আমাকে কেউ পাত্তা দেবে না, আমাকে এটা জিততে হলে অসভ্যতা করতে হবে। নাম্বার 6, পরাজয়কে আমরা সবাই কম বেশি হয়তো অপছন্দ বা ঘৃণা করি, হারতে আমরা কেউ চাই না, কিন্তু যিনি স্মার্ট, যিনি স্পোর্টস পার্সোনালিটি বা যার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট আছে, তিনি কিন্তু হারটাকে খুব ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করেন, এবং সেখান থেকে কিসের জন্য তিনি হেরে গেলেন বা তার পরাজয়ের মূল কারণটা কি, সেই কারণটা ধরতে পারলে তিনি সেটা শিক্ষাটা নেন। কিন্তু তার মধ্যে যদি ইগোটা কাজ করে যে আমি তো হারতেই পারি না, আমার হারার কথাই নয়, তখন প্রথম আসবে বিরক্তি। ওই আমার হারার জন্য এ দায়ী, ও দায়ী, পরিবেশ দায়ী, সার্কামস্ট্যান্সেস, এনভায়রনমেন্ট, আমার ট্রাফিক জ্যাম, অমুক তমুক, এত কিছু দায়ী, আমি দায়ী নই। দিস ইজ আনহেলদি ইগো। এবং কি হয় তখন, এই ধরনের মানুষ নিজের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, নিজের সুপিরিয়রিটি বোঝানোর জন্য, নিজের সুপ্রিম্যাসি বোঝানোর জন্য ছলনার আশ্রয় নেন। তা দিয়ে জিততে হবে, অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যে না আমি শ্রেষ্ঠ। সেটা যদি বিপথে হয়, বাঁকা পথে হয়, তাতেও ঠিক আছে, আলটিমেটলি রেজাল্ট ম্যাটার্স। দিস ইজ আনহেলদি ইগো। নাম্বার 7, একটা কোথাও গ্যাদারিং, মিটিং, একটা কোনো পার্টি, একটা কোনো পিকনিক, সেখানে একটা অ্যাটেনশন সিকিং মেন্টালিটি কাজ করে, যে আমি ওখানে গিয়ে ঢুকবো, ঢোকা মাত্রই সবাই আমাকে চেকে ধরবে, আমি মধ্যমণি হব। এবং যখন সেখানে গিয়ে তারা সেই মধ্যমণি হওয়ার জায়গাটা পান না, দেখা গেল 50 জনের গ্যাদারিংয়ে 4 জন 5 জন তার সঙ্গে কথা বলেছেন, বাকিরা নিজেদের মধ্যে ব্যস্ত, হয়তো তাকে দূর থেকে কেউ নড করেছেন, দূর থেকে উইশ করেছেন, কিন্তু মানে তিনি যেটা চাইছেন তাকে একদম ঘিরে ধরে দাঁড়িয়ে একদম সেন্টার অফ অ্যাট্রাকশন বানানো, সেটা না হলে অনেক সময় তারা সবার অজান্তে সেই গ্যাদারিং ছেড়ে বেরিয়ে চলে যান, কাউকে কিছু না জানে, ইভেন হোস্টকে ইনফর্ম করার ভদ্রতাটুকুও দেখান না। এটা খুব আনহেলদি ফর সোশ্যাল কালচার, ফর সোশ্যাল ইন্টেলিজেন্স। এটা হয়তো তাকে শারীরিক দিক থেকে খুব একটা ক্ষতি করবে না, তার মানসিক জায়গায় কোনো ক্ষতি করবে না, কারণ তিনি এইভাবেই ভেবে অভ্যস্ত। তার খুব জোর একটু হতাশা হবে যে এই লোকগুলো কে, এরা তো আমাকে চিনতেই পারলো না। কিন্তু তার যে সোশ্যাল কানেক্ট, তার যে সোশ্যাল কি বলবো নাম্বার অফ সোশ্যাল কন্ট্যাক্টস, সেটা খুব দ্রুত কমে যাবে। নেক্সট, একটা কোনো গ্রুপ এন্ডেভার বা একটা কোনো যৌথ প্রয়াস, সেটা সাফল্য লাভ করার পর পুরো ক্রেডিটটা একা নেওয়ার চেষ্টা করেন অনেকে। দিস ইজ অলসো সুপিরিয়রিটি ইগো, মানে ইগো জেনারেটেড ফ্রম সুপিরিয়রিটি কমপ্লেক্স। ওরা আর কি করেছে, ওরা তো আমাকে হেল্প করেছে। অ্যাকচুয়ালি দেখা যাবে হয়তো সবাই কিছু কিছু করে করেছেন এবং প্রতিটা পার্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু তিনি কারোরটা বলতে রাজি নন বা কারোরটাকে তিনি মান্যতা দিতে রাজি নন, তিনি নিজেরটা মানতে রাজি। আই এম দ্য বস, I had done this and all credit goes to me. বাকিরা তো আমাকে হেল্প করেছে, আই এম থ্যাঙ্কফুল টু দেম। দিস ইজ অ্যানাদার আনহেলদি ইগো। নেক্সট,
ওই যে অন্যকে শুনতে না দেওয়ার ঠিক কাউন্টারটা হচ্ছে যে অন্যেরটা না শোনার আর কি, যে কাউন্টারটা হচ্ছে নিজের মতামতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আমি বলছি মানে এটাই ঠিক, সেটা ঠিক নাও হতে পারে, সেটা ঠিক হবে এমন কোনো গ্যারান্টি নেই, সেটা প্রতিপদে ভুল প্রমাণিত হতে পারে। তা সত্ত্বেও তিনি তো হারতে রাজি নন, তিনি পরাজয় স্বীকার করতে রাজি নন। আমি বলছি মানে এটাই ঠিক, আমি বলেছি ওটা হবে মানে ওটাই হবে, আমি বলেছি অমুক দিন অমুকটা করা হয়নি, ওটাই বেদবাক্যের মতো সত্যি কথা। করা হয়নি মানে হয়নি, হয়েছে কিনা তিনি জানেনও না। নেক্সট, অকৃতজ্ঞতা। ওই যে একা কৃতিত্বটা নিয়ে বাকিদেরকে কৃতজ্ঞতা প্রকাশ না করে শুধুমাত্র ওই তারা তোমাকে হেল্প করেছে এইটুকু বলেই খালাস। বা কোনো মানুষের কাছ থেকে কোনো উপকার নিয়েছেন, সেটা হয়তো তার খুব ক্রুশিয়াল টাইমে, অথচ সেই মানুষটার প্রতি তার বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই। তিনি সেটাকে অন্যভাবে হয়তো ব্যাখ্যা করেছেন কোথাও গিয়ে, যে ওকে আর আমাকে এমনি হেল্প করেছে, ওর স্বার্থ ছিল তাই হেল্প করেছে। খুব কমন জিনিস আমাদের সমাজে এই ধরনের ক্রিচার, এই ধরনের এলিমেন্ট আমরা সচরাচর কেন মানে বলা যায় হারবাগ দেখতে পাই, সব সময় দেখতে পাই এই ধরনের এলিমেন্টস। আমরা অনেক সময় নিজেরাও হয়তো এই বদগুণগুলোর শিকার হই, বা আমাদের অনেকের মধ্যেই আছে এগুলো, আমরা জানি বুঝি না। আর ওই রিয়ালিটি আর আমার সুপার ইগো, তার মাঝখানে বাধাটা এসে দাঁড়াচ্ছে ইগোটা। এটা আমাদেরকে মিনিমাইজ করছে না, আমাদের জোড়াটা লাগাচ্ছে না, দুজনকে দুদিকে ধাক্কে সরিয়ে রাখছে। শোন, তোর সঙ্গে ওর সম্পর্ক খুব খারাপ, তোকে দেখতে পেলেই মারবে, তুই দূরে যা। দুপক্ষকেই একই কথা বলে রেখে দিচ্ছে, এই কারণে তো ইগোটা থেকে যাচ্ছে। আমরা আমাদের রিয়ালিটির সঙ্গে সুপার ইগোটা কোনোদিন, আমাদের আইডির সঙ্গে রিয়ালিটিটা কোনোদিন মিলতে পারছে না। নেক্সট, যে ওই যেমন ডাক্তারদের একটা নিজস্ব অ্যাসোসিয়েশন থাকে, ব্যবসায়ীদের একটা নিজস্ব অ্যাসোসিয়েশন থাকে, প্রত্যেকটা ট্রেডে একটা করে ট্রেড ইউনিয়ন থাকে, যেখানে সেম ট্রেডের লোকেরা অনেক বেশি নিজেরা একত্রিত হন। ইগোইস্টিক লোকেরা এরকম ইগোইস্টিক ইউনিয়ন তৈরি করে ফেলে, সেখানে সবাই এরকম একটু মানে সবারই হয়তো অদৃশ্য একটা করে ময়ূরের পেখম আছে। তারা নিজেদের সঙ্গে গল্প করার সময় নিজেদের ঢাকটা বেশি করে বাজাতে ভালোবাসেন, এবং প্রত্যেকে জানেন যে আমি বাজাচ্ছি ও বাজাবে, বা ও বাজাচ্ছে আমি তো আমারটা শুধু বলছি, হোয়াট এভার ইট মেবি। কিন্তু এই তাদের এইরকম একটা গ্রুপ তৈরি হয়ে যায়। তার কারণ হচ্ছে যে থট প্রসেসটা আমাদের চলে, যে ইগোইস্টিক থট প্রসেসটা, এটারও একটা কোনো সময় এনার্জি বুস্টার দরকার পড়ে। যেমন আমরা বলি পজিটিভ সারাউন্ডিংস, পজিটিভ বন্ধু বান্ধবের সঙ্গে থাকলে মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকে। নেগেটিভ বন্ধু বান্ধব বলা ভুল, নেগেটিভ সারাউন্ডিংয়ের ভেতর বা নেগেটিভ লোকজনের সঙ্গে থাকলে অনেক পজিটিভ মানসিকতাও ডিগ্রেডেশনের দিকে চলে যায়। তার মানে এনার্জি বুস্টিং যে স্টাইলটা, সেই স্টাইল বা সেই টেকনিকটা এই ইগোইস্টিক লোকেরা অপ্ট করেন। তারা ঠিক ওই ধরনের লোক খোঁজেন যারা তার ইগোটাকে উস্কে দেবে, বুস্ট করবে, এবং তাদের সঙ্গেই মিশতে ভালোবাসেন। ওই অহংকারী মানুষদের একটা নিজস্ব নাকুচু গ্রুপ। তো মোটামুটি এইটুকু আমি খুব ছোট করে বের করতে পেরেছি। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলতে গেলে অনেক ডেসক্রিপটিভ এবং অনেক বড়, অনেক কিছু তথ্য সমৃদ্ধ জিনিস আফটার অল শোনার জন্য বোরিং হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটার সাধ্যমতো উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই।